আমার স্বামী অক্ষম, উনি কখনো আমায় মাতৃত্বের সুখ দিতে পারবেন না। কথাটা জানার পর আমি যেন থমকে আছি। বিয়ের কিছুদিন পরে জানতে পারলাম এই সত্যটা। এত রাতে উনি আমাকে সাজিয়ে ওনার ছোট ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন শুধু একটা সন্তান পাওয়ার আশায়। আমি অনুরাধা, আমার স্বামী আমার অফিসের বস প্রিয়ম চৌধুরী। ভালোবেসে বিয়ে করেছিলাম ওনাকে আমি। উনি হচ্ছেন এই শহরের অনেক বড় একজন বিজনেসম্যান, এক নামে সবাই ওনাকে চেনে। আমি কয়েকদিন চাকরিতে গেলে প্রায় প্রতিদিনই ওনার ভাই আমাকে ডিস্টার্ব করতে শুরু করে। তার কুনজরে পড়ে যাই আমি। নিয়োগ পাই ওনার ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। অফিসে বিভিন্ন মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সে আমাকেও নানান রকম প্রলোভন দেখালো, কিন্তু আমি সাড়া দিলাম না। উনি বিজনেসের কাজে কিছুদিন দেশের বাইরে ছিল। সেদিনই যখন ফিরলেন, নিজের চোখে আমাকে ভাইয়ের হাতে লাঞ্ছিত হতে দেখে ভাইকে ধমক দিয়ে বললেন অফিসে আর না আসতে। তারপর আমাকে ওনার নিজের অ্যাসিস্ট্যান্ট করে নিলেন। তুমি এখন থেকে আমাকেই অ্যাসিস্ট করবে, ভয় নেই, ও আর অফিসে আসবে না। থ্যাঙ্কস। আমার কাজের প্রতি এত আগ্রহ আর সততা দেখে উনি আমায় ভালোবেসে প্রপোজ করে বসলেন। দেখো রূপা, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? ওনার মতন একটা ভালো মানুষকে না বলতে পারলাম না তখন আমি হ্যাঁ বলতেই দুই পরিবারের মতামত নিয়ে বিয়ের দিন সামনে এগোতে লাগলো। আমাদের মধ্যে চেনা জানা শুরু হলো, ফোনে কথা হতো রাতভর। বুঝতে পারলাম ওনাকে আমি ভালোবাসি। ভেবেছিলাম বিয়ের পর প্রথম রাতে ওনাকে নিজের মনের কথাটা বলবো, কিন্তু বাসর ঘরে ওনার দেখা পেলাম না। আমি বাসর রাতে ওনার জন্য অপেক্ষা করতে করতে ভারী গহনার শাড়ি নিয়ে বেশ ক্লান্ত অনুভব করছিলাম। বিছানায় কিছুটা হেলান দিয়ে ভাবতে লাগলাম উনি কেন এত দেরি করছেন আসতে, কিন্তু জরুরি কাজে আটকে গেছেন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে আমাকে ঘুম ভাঙিয়ে উনি একটার পর একটা সারপ্রাইজ দিল। প্রথমেই আমাকে ডেকে বোঝালো জরুরি একটা মিটিং এ অ্যাটেন্ড করতে রাতে বাইরে থাকতে হয়েছে। আমি ওনাকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করলাম। উনি আমাকে বললেন ভারী গহনা খুলে ফ্রেশ হতে, আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। কিন্তু আজ উনি যেটা করতে চাচ্ছেন সেটা সত্যি অতি জঘন্যতম একটা কাজ। আমি তখনও জানি না। উনি রাতে আমাকে হাত ধরে নিয়ে এসে উনি ওনার ছোট ভাই নাহিদের রুমের দরজায় নক করলো। আমার হাত পা এখন থরথর করে কাঁপছে, মাথায় কিছু আসছে না। কি করব? আমার স্বামী যেমন জঘন্য একটা কাজ করতে চাইবে আমি কখনো কল্পনায়ও ভাবতে পারিনি। দরজা খুলতেই প্রথমে নাহিদ আমাকে দেখে একটা শয়তানি হাসি হাসলো। ছেলেটাকে দেখে মোটেও আমার স্বামীর থেকে ছোট মনে হয় না। প্রথম দেখায় কেউ বলবে না ও আমার স্বামীর ছোট ভাই। নাহিদ তারপর আমার হাত ধরে একটানে রুমের মধ্যে নিয়ে যেতে চাইলো। আমি চিৎকার করলাম। আমার স্বামী বলল মুখ বন্ধ করতে। নাহিদ মুখ বন্ধ করতে চাইলে আমি বলে উঠলাম এসব করে লাভ কি? তিনি আমার সাথে চোখ মেলাতে পারছেন না, তাই অন্যদিকে তাকিয়ে উনি বলে উঠলেন এসবের দরকার আছে অনুরাধা, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু একটা সন্তান আমার চাই। আমার সব আছে, টাকা, সম্মান, ধন, দৌলত সব, কিন্তু এগুলো ভোগ করার জন্য একটা সন্তান আমার চাই। আমি বাবা হতে পারবো না তো কি হয়েছে? আমার ভাই তো আছে। নাহিদের শরীরে আমার বংশের রক্ত বইছে, তাই ও পারবে আমাকে সন্তান দিতে। জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। আমারও কষ্ট হচ্ছে, আমার জন্য একটু কষ্ট সহ্য করো অনুরাধা। আমি কিছু বলতে যাব, নাহিদ আমার মুখ হাত দিয়ে চেপে ধরতে চাইলো। তখন আমি ওর হাতে একটা কামড় বসিয়ে দিলাম। নাহিদ রেগে গেল। রাগের দৃষ্টিতে হিংস্র জানোয়ারের মতো আমার দিকে তাকিয়ে বলল তোর এত বড় সাহস, তুই আমাকে কামড় দিলি? ভালোবেসে আদর দিতে চেয়েছিলাম, এখন দেখ কি করি তোর সাথে। বলে আমাকে একটা ধাক্কা দিল। আমি ওর রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করে আমার দিকে আগাতে লাগলো নাহিদ। আমি মাথা ঝাঁকিয়ে না বলে পেছনে সরতে লাগলাম। নাহিদ আগাচ্ছে, আমি পেছোচ্ছি। পেছনে সরতে সরতে দেওয়ালের সাথে পিঠ ঠেকলে নাহিদ এসে আমার শাড়ির আঁচলটাতে হাত রাখলো। আমি ভয়ে কাঁধ ঘুরিয়ে আমার হাতের কাছে একটা মদের বোতল দেখতে পেলাম। আস্তে করে বোতলটা উঠালাম। আমি আঁচলে টান পড়ার আগে নাহিদের মাথায় সজোরে আঘাত বসাতে লাগলাম। নাহিদ চিৎকার করতে করতে ঢলে পড়লো মাটিতে। আমি ছুটে গিয়ে দরজাটা খুলে দিলাম। আমার স্বামী এগিয়ে আসলেন, কিন্তু তিনি আমাকে পাশ কেটে ছুটে গেলেন নাহিদের কাছে। নাহিদ নিচে পড়ে কাতরাচ্ছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। উনি বললেন অনু, ওকে ধরো, নাহিদকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি মাথা ঝাঁকিয়ে না অর্থ বুঝিয়ে সোজা বেরিয়ে আসলাম বাড়ি থেকে। গেটের কাছে আসতে দারোয়ান আমাকে আটকালো। কোথায় যাচ্ছেন আপনি? আমি এই বাড়ির মালিকের বউ, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাকে বলে যেতে হবে না। দারোয়ান হেসে বলল মাফ করবেন, আমি আপনার কাছে জবাবদিহিতা চাইবো না, কিন্তু আপনার এই বাড়ি থেকে একা বের হওয়া নিষেধ আছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কে করেছেন নিষেধ? কে বলেছে আপনাকে আমি একা বের হতে পারবো না? আপনার স্বামী আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আপনি যেন একা বের হতে না পারেন। তাছাড়া নাহিদ বাবু বলেছেন প্রয়োজনে আপনাকে যেন জোর করে বাড়ির ভেতর দিয়ে আসি। আমাকে মাফ করবেন, আপনি বাড়ি থেকে একা বের হবেন না, না হলে আমি বাধ্য হবো আপনাকে জোর করে দিয়ে আসতে। দারোয়ানের কথা শুনে আমার মাথা আরো খারাপ হয়ে গেল। আমি জিদ করে সেখান থেকে আবারও ভেতরে চলে আসলাম। আমি অনিচ্ছা সত্ত্বেও আবার ফিরে আসলাম এই বাড়িতে। এসেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আমি একা বের হতে পারবো না, কিন্তু আমার সাথে যদি বাড়ির লোকজন থাকে তাহলে তো বের হতে কোনো আপত্তি নেই। দেখলাম সোফায় আমার স্বামী তার ছোট ভাইকে মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি ওনার কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম হসপিটালে যেতে চেয়েছিলেন, যাবেন? উনি না বলে দিলেন। আমার মনে হয় হসপিটালে যাওয়া উচিত হবে না, তাছাড়া চোট খুব বেশি না, আমি ওকে ব্যান্ডেজ করে দিয়েছি, আর একটু পর ডাক্তার এসে ওকে দেখে যাবেন। আমি শহরের সব থেকে বড় ডাক্তারকে খবর দিয়েছি। আমি অবাক হয়ে বললাম কিন্তু কেন? আপনি নিজেই তো একটু আগে বললেন হসপিটালে নিয়ে যাবেন। নাহিদ আমার দিকে রাগে কটমট করে চেয়ে আছে। আমার স্বামী আবার বললেন হসপিটালে গেলে ব্যাপারটা জানাজানি হতে পারে, আমাদের বাড়ির মান সম্মানের প্রশ্ন, নিউজের হেডলাইন হয়ে যাবে, এটা আমাদের পরিবারের এতদিনের উপার্জিত সুনামে দাগ লেগে যাবে। আমার উপর রাগলেন না, কিন্তু দাঁড়িয়ে বললেন তুমি এই কাজটা ভালো করনি, এখন তোমাকেই নাহিদের সেবা করে তুলতে হবে যতদিন না নাহিদ পুরোপুরি সুস্থ হয় আর ওনার উদ্দেশ্য সফল না হয়। আমি মনমরা হয়ে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। এটা সেই রুমের বেলকনি যেখানে কাল রাতে আমি অপেক্ষা করছিলাম অনেক স্বপ্ন আর আশা নিয়ে। আমার থেকে বেশ কিছুটা দূরে উনি মেইন দরজার সামনে পায়চারি করছেন। ছোট ভাইয়ের সামান্য মাথা ফেটে গেছে বলে এতটা চিন্তিত, আর আমি যে এদিকে ভেতরে ভেতরে মরে যাচ্ছি একটা বারও খোঁজ নিলেন না, একবারও আমার সাথে কথা বললেন না। ডাক্তার আসলো, তিনি ডাক্তারকে নাহিদের রুমে
নিয়ে না গিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। আমি বিষয়টাতে বেশ অবাক হলাম। মানুষটি এতক্ষণ ছোট ভাইয়ের সুস্থতার জন্য এত টেনশন করছিল, তাহলে এখন ডাক্তার আসার পর তাকে ছোট ভাইয়ের কাছে নিয়ে না গিয়ে ড্রয়িং রুমে কেন নিয়ে গেল? আমার কৌতূহল আরো বেড়ে গেল। সিদ্ধান্ত নিলাম ওনার কথা শুনবো। আমি যখন ড্রয়িং রুমের সামনে পর্দার আড়ালে এসে দাঁড়ালাম, দেখলাম উনি ডাক্তারকে হাত জোর করে বললেন, যত টাকা লাগে আপনাকে আমি দিব। সত্যি বলছি, এই ছেলেটাকে আপনি মেরে ফেলুন, এমন ভাবে মারুন যেন সবাই ভাবে মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট। আমি বাহির থেকে ওনার কথা শুনে চমকে উঠলাম। নিজের ভাইকে মেরে ফেলতে বলছেন উনি? আমি আরেকটু এগিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম। ডাক্তার অবাক হয়ে বললেন, আপনি আমাকে টাকা দেবেন বুঝলাম, কিন্তু আপনি নিজের ছোট ভাইকে এভাবে মেরে ফেলতে চাচ্ছেন কেন? উনি বলতে শুরু করলেন, এই ছেলেটা আমার ভাই নয়, বিজনেসম্যান প্রিয়ম চৌধুরী, আমার বেস্ট ফ্রেন্ড। আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছি আমরা। কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় প্রিয়মের বাবা মা বোন সহ পুরো পরিবার মারা যায়। প্রিয়মের বাবার একজন শত্রু ছিল, তার মেয়ে অনুরাধা, যাকে ও বিয়ে করেছে। ডাক্তার অবাক হয়ে কিছু বলতে চাইল। হ্যাঁ, বিয়েটা ও করেছে, আমি না। বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ম দেশে এসেছিল ছদ্মবেশে, নিজের পরিচয় গোপন করে। আমাকে নিজের পরিচয় দিয়ে আমার ছোট ভাই সেজে বাবার পুরো বিজনেস ও নিজ হাতে সামলাচ্ছিল। বাবার শত্রুর অনেক খোঁজ করেছিল প্রিয়ম, কিন্তু পাইনি। তারপর যেদিন ওর অফিসে অনুরাধা ইন্টারভিউ দিতে আসে, সেদিন প্রিয়ম অনুরাধার পরিচয় জানার পর বুঝতে পারে অনুরাধা তার বাবার শত্রুর মেয়ে। অনুরাধার বাবা কি করেছিল, কিসের শত্রুতা ছিল, সেটা আমাকে প্রিয়ম বলেনি। শুধু বলেছিল আমাকে দেশে এসে অনুরাধার সাথে ভালোবাসার অভিনয় করতে। আমি দেশে আসলাম, সমস্ত প্রেস মিডিয়ার সামনে প্রিয়ম সেজে ইন্টারভিউ দিলাম। প্রিয়ম অনুরাধার সামনে অনেক খারাপ রূপ ধারণ করলো, আর আমাকেই বলল কিছুদিনের জন্য অফিসের থেকে ওকে দূরে থাকতে বলতে। এই সুযোগে অনুরাধাকে আমার প্রেমে ফেলে বিয়ের জন্য রাজি করাতে হবে। আমি সবটা করলাম। তারপর প্ল্যান অনুযায়ী অনুরাধার সাথে প্রিয়মেরই বিয়ে হলো। অনুরাধা জানে আমি প্রিয়ম, আমি ওর স্বামী, কিন্তু না, আমি তো প্রিয়মের বেস্ট ফ্রেন্ড নাহিদ। সারা প্রেস মিডিয়া দেশ সবাই জানে বিজনেসম্যান প্রিয়ম চৌধুরী আমি। এত টাকা এত সম্মান আমি হারাতে পারবো না, তাই আসল প্রিয়মকে মরতেই হবে। এমন কোন ওষুধ দিন ডাক্তার, যেটা নিলে প্রিয়ম একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়বে। এমন কোন বিষ যা ঘুমের ওষুধের মতো ধীরে সুস্থে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কেউ বুঝবে না এটা খুন। কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হয়? যাকে আমি এতটা ভালোবেসেছি, নিজের স্বামী ভেবে এসেছি, সে আমার কেউ না। আর নাহিদ না, প্রিয়ম চৌধুরী একটা খারাপ মানুষ। সব সময় আমার দিকে কুনজরে তাকিয়েছে সে। আমার স্বামী, কিসের এত শত্রুতা আমার বাবার উপরে যে আমার উপর থেকে তার মাসুল নিতে হচ্ছে? কি সেই শত্রুতা? সম্মানিত ভিউয়ার্স, একটা উত্তেজনাময় সাসপেন্স রেখে এখানেই গল্পের এই পর্বটি শেষ করলাম।